মাগুরায় ধর্ষণের শিকার শিশুর মামলাটি দ্রুত শেষ করা হবে বলছে আইজিপি। শাপলা চত্বরে হাসিনার ফাঁসি দেখতে চান মামুনুল হক। নির্বাচনের আগে সংস্কারে জোর দিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত। এবং সর্বশেষ জানাবো, মানুষকে বোকা বানাতে পটু ছিলেন শেখ হাসিনা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মাগুরায় ধর্ষণের শিকার শিশুর মামলাটি দ্রুত শেষ করা হবে বলছে আইজিপি। মাগুরায় ধর্ষণের শিকার শিশুর মামলাটির তদন্ত দ্রুততম সময়ের মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। এদিন দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক পোস্টের মাধ্যমে জানানো হয়, মাগুরায় নিপীড়নের শিকার শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচ মারা গেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পোস্টে বলা হয়েছে, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে মাগুরায় নির্যাতিত শিশুটি আজ 13 মার্চ দুপুর 1টায় সম্মিলিত সামরিক হাসপাতালে ঢাকার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। শাপলা চত্বরে হাসিনার ফাঁসি দেখতে চান মামুনুল হক। হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনুল হক বলেছেন, তার সংগঠন বাংলাদেশে কোনো রাজনীতি করে না, কিন্তু এই সংগঠনকে জিজ্ঞাসা না করে কোনো রাজনীতি বাংলাদেশে হবে না। তিনি মতিঝিলের শাপলা চত্বরে স্বৈরাচার সরকারের প্রধান ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ফাঁসি দেখতে চেয়েছেন। তিনি বলেন, শাপলা চত্বরে গণহত্যা হেফাজত যে মামলা করেছিল সেটিকে অন্তর্বর্তী সরকার আমলে নিয়েছে, এজন্য তাদের ধন্যবাদ জানাই। আজকে এই মামলা আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল খুনি হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। শাপলা চত্বরে হেফাজতের ভাইদের রক্ত ঝরানোর দায় খুনি হাসিনাকে শাপলা চত্বরে ফাঁসির কাজটা চূড়ান্ত হিসেবে দেখতে হবে। এই বিচারও বাংলাদেশে কার্যকর হবে ইনশাআল্লাহ। মামুনুল হক আরো বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের ইতিহাস ও অবদান। 2013 সালে বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে হেফাজতের আবির্ভাব ঘটে, যখন শাহবাগে বেলেল্লাপনার অংশ হিসেবে বাংলাদেশের স্বাধীনতার বিষয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছিল। 2013 সালে বাংলাদেশে দুটি সরকার ব্যবস্থা ছিল, একটি হাসিনা সরকার, অন্যটি ইমরান এইচ সরকার। তখন ইমরান বিদেশি প্রভুদের ইশারায় শাহবাগ থেকে যা বলতো তাই ছিল সরকারের অলিখিত নির্দেশ। সচিবালয় থেকে শুরু করে সকল কিছুই তাদের ইশারায় চলতো। তিনি বলেন, যখন বাংলাদেশে হিন্দুত্ববাদ পুরো দেশ ছড়িয়ে দিচ্ছিল ইমরান এইচ সরকাররা, তখন আল্লামা আহমেদ শফির ডাকে ধূমকেতুর বেগে হাজির হয়েছিল হেফাজত ইসলাম। সেদিন আল্লামা শফির নির্দেশে যদি হেফাজত ইসলাম শাপলা চত্বরে না আসতো, তাহলে বাংলাদেশের স্বাধীনতা সেদিন বিপন্ন হতো। এজন্য হেফাজত ইসলাম বাংলাদেশের মানুষের প্রতি চিরকৃতজ্ঞ। মামুনুল হক আরো বলেন, পশ্চিমে হেফাজতের ইতিহাস রক্তের, হেফাজতের নেতাকর্মীদের সেদিন রক্ত দিয়ে বাংলাদেশকে পরিষ্কার করেছে। শাহবাগীদের ষড়যন্ত্র থেকে সেদিন ফ্যাসিবাদ সরকার হেফাজতকে দমন করার জন্য সমস্ত রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছিল। বহু হেফাজত কর্মীকে কারাগারে পাঠিয়েছে। অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, 2013 সালের 5 মে খুনি হাসিনা যখন বর্বরতম হত্যাকাণ্ড চালিয়েছে, তখন আমি নিজেও জেলে ছিলাম। সেদিন হাসিনা দুনিয়ার সব থেকে বর্বরতম হত্যাকাণ্ড চালিয়েছিল, পাশাপাশি সব থেকে নির্লজ্জের মতো একটিকে ধামাচাপা দিতেও চেয়েছিল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, জালিমের বিচার আল্লাহ এই দুনিয়াতেই করেছে। নির্বাচনের আগে সংস্কারে জোর দিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত। ঢাকা নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তিনি আসন্ন জাতীয় নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারের উপর জোর দিয়েছেন। ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করা দলগুলো হলো বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি, আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি এবং গণসংহতি আন্দোলন। বুধবার 12 মার্চ ঢাকাস্থ ফরাসি দূতাবাস জানায়, বৈঠকগুলোতে দেশটির রাষ্ট্রদূত গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার, আসন্ন নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার এবং বাংলাদেশের রাজনৈতিক সংলাপের উপর জোর দেন। ফ্রান্স বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ক আরো জোরদার করতে এবং বৃহত্তর ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য একসাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান ম্যারি মাসদুপুই। মানুষকে বোকা বানানোতে পটু ছিলেন শেখ হাসিনা। দলের এবং দলের বাইরের মানুষদের শেখ হাসিনাকে সবক দিতেন দুর্নীতি না করার। সত্যিকার অর্থে শেখ হাসিনা 1981 সালে যখন দেশে ফিরে আসেন, তখন একরকম শূন্য হাতে ফিরে এসেছিলেন। কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর সামনে আসতে থাকে হতবাক করার মতো তথ্য। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে নিজেকে প্রাণবন্ত করে সাবলীলভাবে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের সামনে বিশ্বাসযোগ্যভাবে কিছু কথা বলতেন। তিনি প্রায় কবিতার ছন্দে বলতেন, নিঃস্ব আমি, রিক্ত আমি, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। পরিবারের সদস্যদের পাশে রেখে প্রায়ই বলতেন, সন্তানদের জন্য আমি কোনো সম্পদ করিনি,
তাদের লেখাপড়া শিখিয়ে মানুষ করেছি। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন শ্রেণী পেশার দোসরদের বিপুল পরিমাণ অর্থনীতি ও লুটপাটের তথ্য সামনে আসতে থাকে। একে একে শেখ হাসিনার মন্ত্রিসভার সদস্য এবং দলের সব পর্যায়ের নেতা ও জনপ্রতিনিধিদের দুর্নীতি সম্পদ প্রকাশ্যে আসে। অনেকে গ্রেপ্তার হন, আত্মগোপনে ও দেশের বাইরে পালিয়ে যেতে সক্ষম হন অনেকে। তবে শেখ হাসিনা ও তার পরিবারের এবং আশেপাশের অতি ঘনিষ্ঠদের সম্পদ সবে চাউর হতে শুরু করেছে। প্রথমবারের মতো সোমবার সরকারের পক্ষ থেকে হাসিনার পরিবারের অবিশ্বাস্য সম্পদের ফিরিস্তি শুনে সবাই বিস্মিত হন। অথচ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায়ই তার বক্তৃতায় নীতি কথার নানা বাণী শোনাতেন, যার সঙ্গে এখন বাস্তবতার কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, প্রকারান্তরে শেখ হাসিনার এসব বক্তব্যের আড়ালে ছিল প্রচন্ড ধূর্তামি ও প্রতারণা। মানুষকে বোকা বানানোতে তিনি পটু ছিলেন, ফলে খুব বিশ্বাসযোগ্য করে তুলতে রসিয়ে রসিয়ে তিনি এসব কথা বলতেন। অনেক সময় কথার সঙ্গে আঞ্চলিক ভাষা যুক্ত করে প্রলুব্ধ করতেন সাধারণ মানুষকে। এসব কথার মারপ্যাচ এবং উন্নয়ন ফিরিস্তির আড়ালে তিনি ছিলেন মূলত আপাদমস্তক দুর্নীতিবাজ ফ্যাসিস্ট। শেখ হাসিনা প্রায়ই বলতেন, দেশে ও দেশের বাইরে তার কোনো সম্পদ নেই। শেষ জীবনেও তিনি ঢাকা ছেড়ে টুঙ্গিপাড়ায় গিয়ে থাকতে চান। তবে এসব মিষ্টি কথা সাধারণ মানুষকে বোকা বানাতে পারলেও বিক্ষুব্ধ ছাত্র জনতা ঠিকই তার এসব ভণ্ডামি বুঝতে পেরেছিল। শিক্ষিত সচেতন মানুষও তার ভণ্ডামি বুঝতে পারতেন। ফলে ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর একে একে শেখ হাসিনা তার পরিবার ও আশেপাশের মানুষের নামে যখন দেশ বিদেশে থাকা বিশাল সম্পদের তথ্য সামনে এসছে, তখন তারা অন্তত অবাক হচ্ছেন না। তবে এতটা সম্পদ করে ফেলেছেন তা ছিল অনেকের কাছে কল্পনাতীত। মূলত বাস্তবতা হলো তিনি ও তার পরিবার ক্ষমতায় গিয়ে যেন আলাদিনের চেরাগ হাতে পেয়েছিলেন। ফলে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি করে দেশে ও বিদেশে গড়েছেন অঢেল সম্পদ। অথচ জনগণের সঙ্গে প্রতারণা করে সবসময় তিনি সততার বুলি আওড়াতেন। জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক এবং দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান যুগান্তরকে বলেন, এটা ক্ষমতার জবাবদিহিহীন অপব্যবহার, দুর্নীতি ও প্রতারণা নির্ভর চোরতন্ত্রের দৃষ্টান্ত। এই বিষয়গুলো আমরা তখনই জেনেছি বা জানা গেছে, কিন্তু এভাবে হয়তো সামনে আসেনি, প্রচার হয়নি। ক্ষমতার একচ্ছত্র অপব্যবহার করে গড়ে তোলা বিপুল পরিমাণ সম্পদের তথ্য গোপন রাখতে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে। এমনকি তার এসব অপকর্ম জাস্টিফাই করার জন্য তিনি বিভিন্ন ধরনের যুক্তিও তুলে ধরতেন, যার সবই ছিল জনগণের সঙ্গে প্রতারণা। একই বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর জাহিদুর রহমান যুগান্তরকে বলেন, 2018 সালের রাতের ভোটের পর থেকে আমি আর আওয়ামী লীগকে রাজনৈতিক দলই মনে করি না। তারা একটা গ্যাং অব ক্রিমিনালসে পরিণত হয়েছে। শেখ হাসিনা সেই ক্রিমিনালদের নেতা ছিলেন। ফলে তিনি যখন এসব কথা বলেছেন, এগুলো আমরা বিশ্বাস করতাম না। এগুলো শুনতাম আর হাসতাম, কারণ যে সরকারের ছোটখাটো লোকজন অকল্পনীয় পরিমাণ সম্পদ গড়েছে, যার পিয়ন 400 কোটি টাকার মালিক, ফলে সেই মানুষটার পরিবারে কি থাকতে পারে সেটা আমরা ঠিকই বুঝতাম। তখন সেগুলো প্রমাণ বা ডকুমেন্ট গুলো পাচ্ছি। তিনি আরো বলেন, তবে আমি মনে করি এখন তেমন কিছুই শেখ হাসিনা ও তার পরিবারের সম্পদ খুঁজে পাওয়া যায়নি। তদন্ত করলে ধীরে ধীরে আরো অনেক কিছু পাওয়া যাবে। তবে বেনামে থাকার কারণে সবকিছু পাওয়া যাবে না বলে মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা ভারত সফর শেষে গণভবনের 25 জুন 2024 সংবাদ সম্মেলন করে। প্রধানমন্ত্রী হিসেবে এটাই ছিল তার শেষ সংবাদ সম্মেলন। ওই দিনও বিভিন্ন বিষয়ে তিনি যথারীতি বক্তৃতাবাজি করেছেন। এক পর্যায়ে তিনি বলেন, শেখ হাসিনা কারো সঙ্গে জেলাসি করে না। শেখ হাসিনা জাতির পিতার মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। অন্তত এই জায়গাটায় কেউ আসতে পারবে না, সেটাই আমার গর্ব। প্রধানমন্ত্রী, এটা তো সাময়িক ব্যাপার। আমি শেখ মুজিবের মেয়ে। আমি দেশও বেচি না, দেশের স্বার্থ বেচি না, দেশের স্বার্থ রক্ষা করেই চলি। তার জন্য আগে একবার ক্ষমতায় আসতেও পারিনি, কিন্তু আমার কিছু আসে যায় না। আমি এর আমি এর ওর কাছে ধর্ণা দিয়ে বেড়াই না। এদিন শেখ হাসিনা আরো বলেন, কিছু মানুষ তো লোভী হয়ে যায়। টাকা পয়সার লোভ এত বেড়ে যায় যে দেশ রেখে বিদেশে রাখতে গিয়ে শেষে দেশ ছেড়েই ভাগতে হয়। তা সেই অর্থ বানিয়ে লাভটা কি হলো? এত অর্থ বানিয়ে ফেললো যে শেষে আর দেশেই থাকা যায় না। তাহলে অর্থ বানিয়ে লাভটা কি হলো? এটা তো মানুষের চিন্তা করে না, বোধহয় নেশার মতো পেয়ে যায়। এছাড়া বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল পর তিনি 2041 বা 2100 সাল পর্যন্ত আওয়ামী লীগের ক্ষমতায় থেকে কি কি করবে সেসব পরিকল্পনা বায়ন দিতেন। এ সময় নিজের অভিলাষ তুলে ধরে শেখ হাসিনা জনগণের কাছ থেকে বাহবা নিতে চাইতেন। টাকা 15 বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকাকালীন বারবার নিজেদের থেকে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা দাবি করতেন।
গণঅভ্যুত্থান পতনের পর পালিয়ে যাওয়া কয়েকদিন আগে 22 জুলাই নিজ কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে হাসিনা বলেছিলেন, আন্দোলনের মধ্যে গুজব ছড়ানো হয়েছে। শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন, কিন্তু বলে দিতে চাই, শেখ হাসিনা পালায়নি, পালায় না। এর আগে চীন সফরের শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, অনেকেই বলেছেন প্রধানমন্ত্রী পালিয়েছে, শেখ হাসিনা পালায় না। 1 আগস্ট কৃষি ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে না যাওয়ার অঙ্গীকার করেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে রাখতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।